কোন গোপনে মন বেসেছ? পর্ব 2। মিশরাতুল রহমান চৈতি। চৈতির মাথাটা যেন ভারী হয়ে আছে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই বুঝতে পারল সে একটা নরম বিছানায় শুয়ে আছে। ঘরের চারপাশে হালকা নীলচে আলো ছড়িয়ে আছে, জানালার পর্দা অল্প দুলছে, যেন কোনো অদৃশ্য বাতাস খেলা করছে সেখানে। সে উঠে বসতে গেল, কিন্তু শরীরটা এতটাই দুর্বল যে এক মুহূর্তের জন্য মাথা ঘুরে গেল। চারপাশে তাকিয়ে দেখল রাতুল একটা সোফায় পায়ের উপর পা তুলে ওর দিকে তাকিয়ে আছে। রাতুল বাঁকা হেসে চৈতির কাছে এগিয়ে গিয়ে ওর পাশে বসতেই চৈতি সরে গেল। চৈতিকে সরে যেতে দেখে রাতুলও ওর দিকে এগিয়ে গেল। চৈতি আরেকটু সরতেই একদম আধশোয়া হয়ে গেল। রাতুলও চৈতির উপর আধশোয়া হয়ে গেল। চৈতির নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসছিল। রাতুলের মুখটা খুব কাছে, এতটাই যে ওর গরম নিঃশ্বাস চৈতির গালে স্পষ্ট লাগছে। চৈতি আতঙ্কে হাত দিয়ে ওকে ঠেলে সরাতে চাইল, কিন্তু রাতুলের শক্তি এতটাই বেশি যে সেটা যেন একদম অসম্ভব। কি হলো? এত ভয় পাচ্ছ কেন? রাতুলের কণ্ঠস্বরে ছিল শয়তানি খেলা। চৈতি চোখ বন্ধ করে ফেলল, ঠোঁট শক্ত করে কামড়ে ধরল, যেন কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না পায়। রাতুল ওর মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি যতই পালানোর চেষ্টা করো জান, আমি কিন্তু ছাড়ছি না। আজকের রাতে তুই আমার হয়ে যা চৈতি। চৈতির শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওর দম বন্ধ হয়ে আসছিল। রাতুল প্লিজ। কণ্ঠে অসহায়তা ঝরে পড়ল। রাতুলের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা আরো গভীর হলো। ও চৈতির মুখের খুব কাছে ঝুঁকে এল, কিন্তু ঠিক তখনই চৈতি রাতুলের কলারটা চেপে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার থেকে দূরে থাকবেন চরিত্রহীন পুরুষ। রাতুলের মুখটা মুহূর্তেই থমকে গেল। চৈতির চোখে এক অদ্ভুত আগুন জ্বলছিল। ওর গলা শক্ত অথচ কাঁপছিল না একটুও। চৈতি বলে উঠল, আপনার বুকে ছুরি চালাতে আমার হাত একটুও কম্পিত হবে না। রাতুল চৈতির দিকে আরেকটু ঝুঁকে ওর গালে নাক ঘষতে ঘষতে বলল, বেশ তো, মেরে ফেল আমায়, তোর হাতে নিজেকে দিলাম সঁপে, একবার না 100 বার তোর হাতে মরতে রাজি। চৈতির পুরো শরীরটা শিউরে উঠল। আতঙ্ক, রাগ আর ঘৃণা একসাথে জমাট বেঁধে ওর রক্তে আগুন ধরিয়ে দিল। রাতুলের নিঃশ্বাস ওর গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু এবার চৈতি আর কাঁপছে না। ওর হাত নিষ্পিস করে উঠল। এক ঝটকায় বালিশের নিচে রাখা ছোট্ট ছুরিটা বের করল চৈতি। তীক্ষ্ণ ধাতব ঝলক দেখে রাতুলের ঠোঁটের বাঁকা হাসিটা আরো গভীর হলো। ও সত্যি বলেছিলি তাই না? রাতুলের কণ্ঠে মজা। তাহলে চল দেখি তো তোর হাত কাঁপে কিনা। চৈতির চোখে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্ত দেরি না করে ও ছুরির ফলাটা রাতুলের বুকের একদম মাঝখানে চেপে ধরল। 1 ইঞ্চি ভেতরে চালালেই আপনার হৃৎপিণ্ড ফুটো হয়ে যাবে। চৈতির গলা তেতো হয়ে উঠল। এবার বল, মরতে রাজি আছিস? রাতুল নিঃশ্বাস নিল ধীরে ধীরে। একটুও ভয় পায়নি ও, বরং চোখের তারায় উন্মাদ একটা ঝলক খেলে গেল। তুই কি জানিস তুই এখন আমার চোখে কতটা সুন্দর লাগছিস? চৈতির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এক ধাক্কায় ও রাতুলকে ঠেলে দূরে সরিয়ে দিল। রাতুল নিজেকে সামলে নিয়ে ঠোঁটে এক চতুর হাসি আনল। চোখে মুগ্ধতার ঝলক, তবে তাতে শয়তানি মেশানো। ধীর কণ্ঠে বলল, আমারই বিলাই আমাকেই মেয়ে বলছে। ইন্টারেস্টিং। আই এম ইমপ্রেসড চৈতি। রাতুল ধীরে ধীরে হাত বাড়িয়ে চৈতির চিবুকটা তুলে ধরল। ওর চোখে আর আগের সেই শয়তানি ঝলকটা ছিল না, বরং সেখানে একটা গভীর কাতরতা, একটা অপরাধবোধের ছায়া ফুটে উঠেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল ওর। চৈতির চোখে চোখ রেখে একদম নরম গলায় বলল, শুনেছি হাজার পাপীরাও যদি মন থেকে তওবা করে আল্লাহ তাদের মাফ করে দেন। আজ তোর চোখে যে ঘৃণা দেখতে পাচ্ছি, জানিস সে ঘৃণা আর একদিন থাকবে না। একসময় ওই চোখে শুধু ভালোবাসা থাকবে, যা আমি তোর কাছে কখনো আশা করিনি। সেই ভালোবাসা একদিন আমার হবে। রাতুল গভীর শ্বাস নিল, যেন ভেতরের সমস্ত কথা একসঙ্গে বলে ফেলতে চায়। তারপর নরম অথচ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো শুধু একজন সাধারণ মানুষ, কোনো ফেরেশতা নই চৈতি। মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছি। জন্ম থেকে কেউ নিষ্পাপ থাকে না, সময়ের সাথে আমরা শিখি, বুঝতে শিখি। কিন্তু আমি সেই সুযোগ পাইনি। ছোটবেলা থেকেই মায়ের স্নেহ পাইনি, বাবা চাচাদের কঠোর শাসনে বড় হয়েছি। তারা আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয়, কিভাবে অন্যকে কাবু করতে হয়, কিভাবে ভয় দেখাতে হয়, কিন্তু কখনো শেখায়নি যে মেয়েরা শুধু শরীর নয়, তারা মানুষ, তাদেরও অনুভূতি আছে, ব্যথা আছে, মন আছে, সম্মান আছে। আমি জানি আমি হয়তো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু চৈতি, যদি মানুষ তার ভুল বুঝতে পারে, যদি সত্যি পরিবর্তন চায়, তাহলে কি সে আর সুযোগ পেতে পারে না? রাতুলের কণ্ঠে যেন একটা অদ্ভুত আবেগের কম্পন ছিল, যা চৈতির হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য ওর মনেও যেন দোটানা জেগে উঠল। এই মানুষটা কি সত্যিই বদলাতে চায়, নাকি এও একটা অভিনয়? রাতুল ধীরে ধীরে উল্টে ফিরে গভীর শ্বাস নিল, যেন ভেতরের সমস্ত অস্থিরতা সামলে নিচ্ছে। তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, শোনো চৈতি, কিছু বলার দরকার নেই। তুমি শুধু চুপচাপ এখানে বসে থাকো। আমি ডিনার নিয়ে আসছি, তুমি খেয়ে নিও, তারপর ঘুমিয়ে পড়ো।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন না তুমি নিজে অনুমতি দেবে ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। তুমি জানো চৈতি, আমার হৃদয়টা অর্ধপচন ধরা একটা মরুভূমির মতো, যেখানে ভালোবাসা কখনো প্রস্ফুটিত হয়নি, যেখানে কোমলতা কখনো আশ্রয় নেয়নি। কিন্তু তুমি যেন সেই মরুভূমিতে ফুটে ওঠা এক সতেজ নিষ্পাপ চম্পার ফুল। এমন এক ফুল যার সুগন্ধ আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করবে, যার স্পর্শ আমার কলুষিত আত্মাকে পবিত্র করে তুলবে। তুমি আমার জন্য শুধু একটা মানুষ নও চৈতি, তুমি আমার বেঁচে থাকার কারণ। আমার হৃদয়ের প্রথম এবং শেষ পবিত্র অনুভূতি। রাতুলের কণ্ঠে ছিল অদ্ভুত এক আকুতি, যা কেবল কথার মধ্যে আটকে ছিল না, ওর চোখেও সেই সত্য ফুটে উঠেছিল। যেন এই প্রথম সে কারো জন্য নিঃস্বার্থ ভালোবাসার তীব্রতা অনুভব করছিল। চৈতি কিছুক্ষণ চুপ করে বসে রইল, রাতুলের কথাগুলো তার মনের মধ্যে গভীরভাবে গিয়ে গেঁথে যাচ্ছিল। এক অদ্ভুত অনুভূতি তার বুকের ভেতর সঞ্চালিত হতে লাগলো, যে অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। এক ধরনের শূন্যতা, এক ধরনের অতৃপ্তি, যে ক্ষুধা কখনো কোনো খাবারে মিটে না, বরং ভালোবাসার স্পর্শে পূর্ণ হয়। রাতুল উঠে গিয়ে ডিনার নিয়ে এসে সামনে রাখল, কিন্তু চৈতি কিছুই বলল না। রাতুল আবার এক পা এগিয়ে এসে আদর মিশ্রিত কণ্ঠে বলল, তুমি না খেলে আমিও একটা দানা পানি মুখে তুলব না চৈতি। তুমি যখন রাজি হবে তখন আমি খাবো। চৈতি হালকা চুপ করে থেকে তারপর ডিনারের দিকে তাকালো। তার শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কথায় যেন একে অপরকে প্রতিধ্বনিত করছে, রাতুলের কথা, তার অনুভূতি এবং নিজের অন্তর্নিহিত কষ্ট। চৈতি একটু মাথা নাড়ে, যেন এক ধরনের অবহেলা আর সংশয়ের মিশ্রণ। রাতুল তার দিকে এক পলক তাকিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে মুচকি হাসে। তারপর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় খাবার আনতে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। রাতুল ফিরে এলো, হাতে খাবারের ট্রে। রাতুল ধীর পায়ে চৈতির সামনে গিয়ে দাঁড়ালো। ট্রেটা টেবিলে রেখে একপাশে বসে পড়ল। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু ভেতরে যেন একটা অপেক্ষা কাজ করছে, চৈতি খাবে কিনা। চৈতি মাথা নিচু করে বসেছিল, চোখ খাবারের দিকে গেলেও সে কিছুতেই হাত বাড়াচ্ছিল না। যেন মনে মনে একটা দ্বন্দ্বে পড়ে গেছে। রাতুল হাত বাড়িয়ে একটা রুটি ছিঁড়ে নিয়ে নিজের প্লেটে রাখল, কিন্তু খাওয়ার আগে থেমে গেল। তার কণ্ঠে আস্তে আস্তে এক চাপা মায়া ঝরে পড়ল, চৈতি জানো, আমি এই প্রথম কারো সাথে বসে খেতে চাইছি, কারো জন্য অপেক্ষা করতে চাইছি। চৈতি চমকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। রাতুল নরম গলায় আবার বলল, আমি জোর করব না, তোমার ইচ্ছা। শুধু এটুকু বলতে চাই, তুমি না খেলে আমিও খাবো না। চৈতি কিছুক্ষণ চুপ করে থেকে নিঃশ্বাস ফেলল। রাতুলের চোখে সেই একরোখা জেদ, কিন্তু আজ তাতে হিংস্রতা নেই, আছে কেবল এক ধরনের শূন্যতা, যেন সে সত্যিই অপেক্ষা করতে রাজি। কিছুক্ষণ চুপচাপ থাকার পর চৈতি ধীরে ধীরে প্লেটের দিকে হাত বাড়াল। ছোট্ট এক টুকরো রুটি ছিঁড়ে নিল। রাতুলের ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে কিছু না বলে নিজের প্লেট থেকে খাওয়া শুরু করল। এই নিস্তব্ধ মুহূর্তের মাঝেই যেন একটা অদৃশ্য দেয়াল ভেঙে গেল দুজনের মাঝে। গভীর রাত, আশেপাশের সবাই ঘুমিয়ে আছে। চৈতিও ঘুমিয়ে আছে। নির্জন রাত, দূর থেকে ভেসে আসছে দুই একটা কুকুরে ঘেউ ঘেউ শব্দ। রাতুল বেকনিতে বেড সিস্টেমের দোলনাতে বসে আছে, তার আজ সিগারেট নেই, তার হাতে আজ গিটার। বহু বছর পর সে গিটার হাতে নিয়েছে। গিটারের টুংটাং শব্দ ঘরের নীরবতাকে ভেঙে তুলল। গলা ঝেড়ে গান ধরল, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পোড়ানে গো, ভালোবেসে ঠাই দিও পোড়ানে, আমি তোমারই তুমি আমারই, পাশে থেকো জীবনে মরণে গো। তার গলার ঝরঝরে সুর যেন মনের গভীর থেকে উঠে আসা ব্যথার আর্তনাদ। সেই ব্যথার মাঝে এক আড়ালিত আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়নি আর হয়তো কখনো পূর্ণ হবে না। রাতুল চোখ বন্ধ করে সুরে ডুব দিল, যেন প্রতিটি শব্দের মধ্যে লুকানো ছিল তার অসমাপ্ত গল্প, তার হারানো সময়। তার কণ্ঠে ছিল না পাওয়ার যন্ত্রণার এক আকুলতা, যেন সে কিছু চেয়ে এসেছে কিন্তু কিচ্ছু ফিরে পায়নি। তার হৃদয় যন্ত্রণা ছিল, তবে তার সাথে ছিল এক গভীর ইচ্ছা, ভালোবাসা, কিন্তু এক কষ্টদায়ক ভালোবাসা। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমি ওগো চাঁদের বাতি, চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি। এভাবেই রাতুল গান গাইছিল, তার গিটারের টুংটাং শব্দে যেন সব নিঃশব্দ হয়ে যাচ্ছিল। সে জানত তার গাওয়া প্রতিটি সুরে চৈতির হৃদয় স্পর্শ করতে চেষ্টা করছে। তবে জানত তার ভালোবাসা কখনো পুরোপুরি পূর্ণ হবে না। কেননা সে নিজের ভেতরের সমস্ত ব্যথাকে খোলামেলা করে তুলে ধরছে, কিন্তু কখনো কারো কাছে সেই ব্যথার প্রাপ্তি হবে না। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাব কেমনে বোঝাব, তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব। তার গিটারের সুর এবং কণ্ঠে অদ্ভুত এক দুঃখ ছড়িয়ে পড়ছিল, যেন তার জীবনের শেষ কথাগুলো বলে ফেলছে। চৈতি তার ঘুমের মধ্যে এক অদ্ভুত আবেশ অনুভব করছিল। তার চোখে শয়নে স্বপনে রাতুলের প্রতিটি গান জীবনের সাথে মিশে যাচ্ছিল, যেন সে অনুভব করছিল তার ভালোবাসার গভীরতা, তার আক্ষেপ। গানটা শেষ হলে রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন তার সুরের প্রতিটি শব্দ তার আত্মাকে নিঃশেষ করেছে।
তারপর হালকা একটা শ্বাস ফেলে গিটারটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে বেলকনির রেলিংয়ে হাত রেখে দূরে তাকালো। তার চোখে এক অদ্ভুত ভাবান্তর, যেন কিছু বলার ছিল কিন্তু কিছু বলার আর হয়ে উঠল না। তারপর আনমনে একটা হালকা হাসি দিয়ে সে শুধু বলল, তোমার ভালোবাসার না পাওয়ার যন্ত্রণায় ব্যথায় জড়ানো আমার এই হৃদয়। তার কণ্ঠে এক অদ্ভুত মায়া ছিল, যেন এই কথা বলার মাধ্যমে সে তার ভেতরের গভীর যন্ত্রণাকে মুক্তি দিতে চাচ্ছিল। কিন্তু কষ্টের এই অনুভূতি যেন তার হৃদয়ে একটি স্থায়ী দাগ রয়ে গেছে। বেলকনির নির্জনতা ছেড়ে রাতুল রুমে ফিরে এসে দরজাটি লক করে দিয়ে চৈতির পাশে শুয়ে পড়ল। প্রথমে সে কোনোভাবেই এই রুমে শুতে চায়নি, অনেক জেদ করেছিল। কিন্তু তারপর এক শর্ত জুড়ে দিল, মাঝখানে কোলবালিশ থাকবে। রাতুল হাসি মুখে শর্তটি মেনে নিল। চৈতির নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া, তার গা থেকে আসা মিষ্টি গন্ধে রাতুল অনুভব করতে পারে, এ মুহূর্তটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখকর। এতটুকু হলেই তার সব কিছু পূর্ণতা পেয়ে যায়, আর কিছু আর চাই না সে। রাতুল নিঃশব্দে চৈতির দিকে তাকিয়ে রইল। ঘরের আবছা আলোয় চৈতির মুখটা এতটা শান্ত আর নিষ্পাপ লাগছিল, যেন সে কোনো এক স্বপ্নরাজ্যে ভেসে চলেছে। রাতুলের ইচ্ছে হলো হাত বাড়িয়ে চৈতির চুলের একগোছা সরিয়ে দেয়, কিন্তু করল না। সে জানে এই মুহূর্তটা তার জন্য যতই অমূল্য হোক না কেন, চৈতির জন্য হয়তো তা কোনো অর্থ বহন করে না। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন, তার বুক ওঠানামা করছে মৃদু ছন্দে। রাতুল চোখ বন্ধ করে শুয়ে থাকল, কিন্তু ঘুম এল না। তার মনে হতে লাগলো এই মেয়েটা তার পৃথিবীর সবটুকু আলো, তার সমস্ত অস্তিত্বের কারণ। অথচ সে সেই আলোকে কখনো পুরোপুরি নিজের করতে পারবে না। সে চুপচাপ চৈতির দিকে তাকিয়ে থাকলো, বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো যেন তার শ্বাসকেও ভারী করে তুলছিল। এক সময় নিঃশ্বাসের সাথে মিলিয়ে হারিয়ে গেল রাতের গভীরে। সকালবেলা নরম রোদের আলো জানালার ফাঁক গলে ঘরের ভেতরে প্রবেশ করল। মিষ্টি বাতাস পর্দার আড়ালে খেলা করছে। রাতুল ঘুম থেকে ওঠে পাশে তাকিয়ে দেখল চৈতি ঘুমিয়ে আছে। চৈতি ঘুমের ঘোরে একবার নড়েচড়ে পাশ ফিরে শুয়ে পড়ল, কোলবালিশ সামান্য সরে গেল। রাতুল এক মুহূর্ত থমকে গেল, তারপর নিঃশ্বাস চেপে আবার চোখ বন্ধ করল। তার ইচ্ছে হচ্ছিল চৈতিকে আরো কাছে টেনে নিতে, কিন্তু পারল না। তার ভালোবাসা ছিল বাধাহীন কিন্তু সীমাহীন ছিল। সে মনে মনে বলল, যদি একদিন তুমি বুঝতে পারো কতটা গভীর ভালোবাসা লুকিয়ে রেখেছি তোমার জন্য, হয়তো সেদিন আমি আর থাকব না। রাতুল ধীরে বিছানা থেকে উঠে বসল। একবার চৈতির দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। মেয়েটা কতটা শান্তিতে ঘুমাচ্ছে, তার মুখে এক ধরনের প্রশান্তি, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুতে পারবে না। রাতুলের বুকের গভীরে কোথাও একটা চিনচিনে ব্যথা উঠল। সে আস্তে করে বিছানা ছেড়ে নেমে এল। বেকনিতে গিয়ে দাঁড়ালো, নরম রোদে তার চুলগুলো উড়ে উঠল হালকা বাতাসে। মনে মনে ভাবল, আমি যদি তোমার জন্য হতে পারতাম সেই শান্তির আশ্রয়, যেখানে তুমি নির্ভয়ে ঘুমোতে পারতে, হাসতে পারতে। বাইরে পাখির কিচিরমিচির রাস্তা দিয়ে দু একটা গাড়ি চলে যাচ্ছে। শহর ধীরে ধীরে জেগে উঠছে। কিন্তু রাতুলের মনে হচ্ছে তার রাত যেন এখনো শেষ হয়নি। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে আলমারি খুলে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখল চৈতি ঘুম থেকে উঠে গেছে। দুইজনের মধ্যে কোন কথা হয়নি। চৈতি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। চৈতির যাওয়ার পানে তাকিয়ে রইল রাতুল। চৈতি ফ্রেশ হয়ে আসতেই রাতুল মুখ ভার করে বলল, শুনো, আমি বাহিরে যাচ্ছি, জরুরি মিটিং আছে। তুমি কিন্তু ঘর থেকে এক পাও বাহিরে রাখবে না, আর সময় মতো খেয়ে নিও। আমি দুপুরের মধ্যে চলে আসব, তখন তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। আমি তোমার সমস্ত কথা শুনেছি, আশা করি তুমি শুনবে। চৈতি একটু বিরক্তি নিয়ে বলল, আমাকে যেতে দিন, এইখানে ভালো লাগে না। দম বন্ধ লাগে, মনে হয় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। রাতুল রাগান্বিত হয়ে চৈতির বাহুডোরটা টেনে ধরে বলল, বারবার যে বলছো চলে যাবে, যাবে কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি জানো এই পৃথিবীতে কোথাও তোমার যাওয়ার জায়গা নেই। বিশ্বাস করো, আমি রাতুল যদি তোমাকে ছেড়ে দিই, তুমি মানুষরূপী জন্তু জানোয়ারের কাছে পড়ে যাবে। আমার কাছে আছো, নিরাপদে আছো। রাতুল কিছুক্ষণ চুপ থেকে আরো গুরুতর হয়ে বলল, বাংলা একটা প্রবাদ আছে, সুখে থাকলে ভূতে কিলায়, তুমিও ঠিক সেই অবস্থায় পড়ছ। থাক, তুমি বের হচ্ছি বলে চলে গেল রাতুল। রাতুল একটি রাজনৈতিক বৈঠকে উপস্থিত, যেখানে দেশের গুরুত্বপূর্ণ নেতারা এবং বিশ্লেষকরা আছেন। বৈঠকের সুর বেশ গম্ভীর। আলোচনার মূল বিষয় হচ্ছে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা। একজন প্রবীণ নেতা সাদিক ভাই তার বক্তব্য শুরু করলেন। আমাদের দলের মূল শক্তি হল জনগণের আস্থা। কিন্তু এখন এই আস্থা ধরে রাখতে হলে আমাদের নীতিতে কিছু বড় পরিবর্তন আনতে হবে। জনগণের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হবে। রাতুল মাথা নেড়ে শুনছিল, তারপর সে নিজের মতামত দিল। অন্য দলগুলি যদি আমাদের থেকে আগেই জনগণের মন জয় করতে পারে, তবে আমাদের জন্য খুব কঠিন হবে। তাই আমাদের প্রস্তুতি আগে থেকেই নেওয়া উচিত। আমাদের প্রচার এবং নীতিতে এমন কিছু করতে হবে যা জনগণকে আকর্ষণ করবে।
একজন মধ্যবয়সী নেতা মুস্তফা কিছুটা চিন্তিত হয়ে বললেন, তবে আমরা কি জনগণের চাহিদাগুলো ঠিকমতো বুঝে উঠতে পারছি? আমাদের দলের একাধিক শাখার মধ্যে যে সংকট চলছে সেটাও খুব বড় সমস্যা। রাতুল চুপচাপ মাথা নাড়াল, তার চোখে স্পষ্ট ছিল দলের ভবিষ্যতের প্রতি এক গভীর উদ্বেগ। সবাই যদি একযোগভাবে কাজ না করে তবে আমাদের দল ঐক্যবদ্ধ থাকতে পারবে না। আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে। একসাথে কাজ না করলে আমাদের বড় বিপদ হতে পারে। এই আলোচনায় আরও অনেক নেতার মতামত আসছিল, তবে রাতুল সবসময় তার অভিজ্ঞতা এবং চিন্তা দিয়ে দলের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছিল। বৈঠকটি বেশ কিছু সময় চলতে থাকে এবং প্রতিটি সিদ্ধান্তের সাথে দলের ভবিষ্যৎ আরও নিশ্চিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করা হয়। বৈঠক শেষে দলের সভাপতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। সবাই চুপচাপ তার দিকে তাকিয়েছিল। তিনি একে একে কিছু নেতার নাম ঘোষণা করে বললেন, আজকের বৈঠকে আমরা দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের দলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের কাজের মানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে রাতুলের দিকে ইশারা করলেন। রাতুল, তুমি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। আজকের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে দলের নতুন কার্যক্রম এবং নির্বাচনী প্রচারণার দায়িত্ব দেওয়া হচ্ছে। রাতুলের মুখাবয়ব কিছুটা অস্থির হয়ে ওঠে, কিন্তু সে কোনোরকম ঝুঁকি না নিয়ে মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। দলের সভাপতি আরও বললেন, তোমার অভিজ্ঞতা এবং নেতৃত্বের শক্তি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি তুমি এই দায়িত্ব সফলভাবে পালন করবে। রাতুল ধীরে ধীরে দাঁড়িয়ে তার মতামত দিল, ধন্যবাদ, আমি এই দায়িত্ব গ্রহণ করছি, কিন্তু এটা শুধু একক প্রচেষ্টায় সম্ভব হবে না। দলের প্রতিটি সদস্যের সহযোগিতা প্রয়োজন। আমি শুধু নেতৃত্ব দেব, বাস্তবায়ন সকলের সঙ্গে মিলে হবে। সবাই সম্মতির সাথে মাথা নাড়ে এবং রাতুলের দিকে আরও সহানুভূতির সাথে তাকায়। সে জানে এই দায়িত্ব তাকে শুধু দলের প্রতি দায়িত্বশীল নয়, দেশের ভবিষ্যতের জন্য একটি বিশাল পরিবর্তন আনার সুযোগ দেবে। মিটিং শেষ হতে রাতুল বের হয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। মনটা খচখচ করছে, চৈতি একাকী না তাই। গাড়ির চলছে দ্রুত গতিতে। বাড়ি পৌঁছাতে তার কিছুটা সময় লাগল। দরজা খুলতেই সে ভিতরে ঢুকল। এক ঝলক চোখে পড়ল চৈতি কিচেনে দাঁড়িয়ে আছে। রাতুলের খুব ইচ্ছে জাগল চৈতির হাতের এক গ্লাস পানি খেতে। সে ধীরে কণ্ঠে বলল, চৈতি, আমাকে এক গ্লাস পানি দেও তো। দিচ্ছি, আপনি সোফায় গিয়ে বসুন। রাতুল সোফায় গিয়ে বসল। চৈতি শরবত বানিয়ে তারপর নিয়ে গিয়ে রাতুলের হাতে দিল। রাতুল সোফায় গিয়ে বসল, তার চোখ কেবল চৈতির উপর। চৈতি কিছু সময় পর শরবত বানিয়ে সেটি তার হাতে দিল। রাতুল এক নজরে দেখল শরবতটা হালকা লালচে রঙের, তাজা ফলের মিষ্টি স্বাদ ফুটে উঠেছে। সে এক ঢক করে গ্লাসটা শেষ করল, মনের মধ্যে কিছুটা তৃপ্তি অনুভব করল। রাতুল চুপ করে গ্লাসটাকে একপাশে রাখল। মৃদু হাসি দিয়ে বলল, ধন্যবাদ, খুব ভালো ছিল। রাতুল সোফা থেকে ধীরে সুস্থে উঠে দাঁড়াল। চৈতির দিকে একবার তাকিয়ে বলল, লাঞ্চ রেডি করো, খেয়ে তারপর বের হব। বলেই সে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। চৈতি নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে গেল খাবার গুছিয়ে আনতে। চৈতি খাবার প্লেটে দিতে দিতেই রাতুল ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল। চৈতিও বসে পড়ল। নীরবতার সাথে তাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। তারপর ওরা রেডি হয়ে চলে গেল স্কুলের ভর্তির জন্য। গাড়ির জানালা দিয়ে ভেসে আসা হালকা বাতাস চৈতির চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। গাড়ির ভেতরে এক ধরনের নিঃশব্দ উত্তাপ জমে আছে। রাতুল ড্রাইভিংয়ে মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একবার করে চৈতির দিকে চোখ পড়ে যাচ্ছে। চৈতি চুপচাপ বসে আছে জানালার বাইরে তাকিয়ে। আজ 8 দিন পর সে ঘরবন্দি থেকে বের হলো। মুক্ত বাতাসে মন খুলে শ্বাস নিচ্ছে। রাতুল এক পলক চৈতির দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করল। হাজার যানজট পেরিয়ে অবশেষে তাদের গাড়িটা এসে থামল স্কুলে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, নেমে পড়ো, আজ থেকে নতুন শুরু। স্কুলের দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পা রাখার পর চৈতি একটু নড়েচড়ে বসল। মনে হলো নতুন জায়গার গন্ধে তার ভেতরে একটুখানি আশা জেগে উঠছে। ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ হলো। অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রাতুলের প্রতি আন্তরিক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনার দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। এই মেয়েটার ভবিষ্যৎ আপনার হাতে সুরক্ষিত। রাতুল একরকম গম্ভীর মুখে উত্তর দিল, সে শুধু দায়িত্ব নয়, আমার প্রতিশ্রুতি। স্কুল থেকে বের হয়ে তারা গাড়িতে উঠে পড়ল। রাতুল মনে মনে ভাবল, এখন বাসায় ফিরবে না, বরং তাকে নিয়ে একটু নদীর পাড় ঘুরতে যাবে, এতে করে যদি একটু ওর মনটা হালকা হয়। গাড়ি নদীর পাড়ের দিকে মোড় নিল। চৈতি জানত না কোথায় যাচ্ছে, কিন্তু জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে মনে হলো কিছুটা শান্তি ফিরে আসছে। রাতুল গাড়ি থামিয়ে বলল, নেমে আসো। চৈতি অবাক হয়ে বলল, এখানে কেন? রাতুল কোনো উত্তর না দিয়ে দরজা খুলে নেমে পড়ল। চৈতিও বাধ্য হয়ে নেমে এলো। নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল এক অন্যরকম শান্ত পরিবেশ। পাখিদের ডাক, ঢেউয়ের শব্দ আর হালকা বাতাস যেন এক টুকরো স্বস্তি এনে দিল।
রাতুল চুপচাপ নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ জনই নীরবে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ বাতাসে চৈতির চুলগুলো উড়তে লাগল। রাতুল নিজের অজান্তেই হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। চৈতি চমকে উঠল। কি করছেন এটা? রাতুল ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না। মানুষ হিসেবে আমি হয়তো খুব একটা ভালো নই, কিন্তু ওয়াদা ভাঙার মানুষও নই। তোমার চুলগুলো তোমাকে অস্বস্তি দিচ্ছিল তাই সরিয়ে দিলাম। এর বাইরে আর কিছু নয়। শব্দগুলোর সরলতায় ছিল এক ধরনের গভীরতা, আর রাতুলের চোখে লুকিয়ে ছিল এমন এক প্রতিশ্রুতি যা সহজে ভাঙার নয়। রাতুল হালকা হাসিতে বলল, চলো তোমায় নিয়ে একটু শপিংয়ে যাই। কিছু টুকিটাকি কিনে দিই। আসো আমার সাথে। বলে সে ধীরে হাঁটা শুরু করল। চৈতি কিছুক্ষণ চুপ থেকে তার পিছু নিল। গাড়িতে উঠতেই রাতুল ইঞ্জিন স্টার্ট দিল। চারপাশে নীরবতা, শুধু গাড়ির মৃদু গড়গড় শব্দ যেন তাদের কথা বলার প্রয়োজনটা লাঘব করে দিচ্ছিল। গাড়ি থামল এক শপিং মলের সামনে। রাতুল দরজা খুলে দিল চৈতির জন্য। বের হয়ে আসো চৈতি। চৈতি খানিকটা নার্ভাস ফিল করছিল, এই প্রথম শহরের এত বড় একটা শপিং মলে এসেছে। রাতুল হঠাৎ থেমে পাশ ফিরে চৈতির দিকে তাকিয়ে নরম গলায় বলল, যদি অনুমতি দাও তোমার হাতটা ধরতে চাই। এত বড় শপিং মলে মানুষের ভিড়ে যদি হারিয়ে যাও তখন কি হবে? তুমি হয়তো পালিয়ে গিয়ে বাঁচবে, কিন্তু আমি? তার গলা আরো নরম হয়ে এলো, আমি যে ধোকায় ধোকায় মরব। এত সহজে হার মানতে চাই না। আমি বাঁচতে চাই চৈতি, তোমার সাথে। দেবে কি সেই অনুমতি? চৈতি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ দ্বিধা, এক অদ্ভুত সংশয়। কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল রাতুলের দিকে। রাতুল শক্তপোক্ত হাতে আলতো করে ধরে নিল সেই নরম হাতখানা। কোনো জোর নেই, কেবল এক রকম সুরক্ষার প্রতিশ্রুতি যেন ভেসে এলো তার স্পর্শে। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার ভয়টাও যেন মিলিয়ে গেল এই একটুকু স্পর্শে। দুজনেই নীরব, কিন্তু হাত ধরে হাঁটার সেই মুহূর্তেই মনে হলো, হয়তো এটাই তাদের নতুন গল্পের শুরু। রাতুল আর চৈতি হাত ধরে শপিং মলের ভিড়ের ভেতর দিয়ে হাঁটতে শুরু করল। চারপাশের কোলাহল, দোকানগুলোর রঙিন আলো আর মানুষের ব্যস্ততা, সবকিছুই যেন তাদের থেকে আলাদা এক জগতে চলছিল। রাতুল সবার আগে নিয়ে গেল চৈতিকে একটি বোরকার দোকানে। সেখানে দাঁড়িয়ে নিজের পছন্দমতো বেশ কয়েকটি বোরকা আর হিজাব বেছে নিল। প্রতিটা বোরকার রং, কাপড় আর ডিজাইন যেন চৈতির স্বভাব আর ব্যক্তিত্বের সাথে পুরোপুরি মানানসই হয়, সেদিকেও খেয়াল রাখল। এরপর তারা গেল কুর্তির দোকানে। রাতুলের পছন্দে কেনা হলো বিভিন্ন রঙের এবং নান্দনিক নকশার বেশ কিছু কুর্তি আর স্টাইলিশ সালোয়ার। প্রতিটা পোশাক যেন চৈতির আরও সুন্দরভাবে প্রকাশ করে। এরপর চুড়িদারের দোকানে গিয়ে চৈতির জন্য বাছাই করল কয়েকটি আরামদায়ক ও ট্রেন্ডি চুড়িদার। সবশেষে এক দোকান থেকে নিল কিছু গ্রাউন, নরম কাপড়ের নান্দনিক ডিজাইনের কিছু মানানসই ওড়না কিনে শপিং শেষ করল রাতুল। প্রতিটা জিনিস কেনার সময় তার চোখে ছিল এক অদৃশ্য যত্ন। রাতুল চৈতিকে নিয়ে জুতার দোকানে গেল। কিছু জুতা কিনল। চৈতিকে সঠিক মাপের আরামদায়ক স্যান্ডেল বেছে দিল, যাতে বাসায় থাকার সময়ও তার পা শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সবশেষে রাতুল কসমেটিকের দোকানে গিয়ে কিছু উন্নতমানের কসমেটিক্সও কিনে নিল। শপিং শেষে চৈতিকে নিয়ে রাতুল যখন শপিং মল থেকে বের হওয়ার জন্য লিফটে উঠছিল, ঠিক সেই সময় একটি ছেলে হঠাৎ করে চৈতির কোমরে হাত দিতে চেষ্টা করল। কিন্তু তার আগে রাতুল দ্রুত এগিয়ে এসে ছেলেটির হাতটাকে শক্ত করে ধরে ফেলল। মুখে মাস্ক থাকার কারণে সেই ছেলে রাতুলকে চিনতে পারেনি। রাতুল এক ঝটকায় ছেলেটির হাত ছাড়িয়ে নিয়ে কিছু না ভেবেই তার নাক বরাবর শক্ত একটা ঘুষি মেরে দিল। ছেলেটি পিছনে হেলে পড়ে গেল। রাতুলের চোখে ঝলকানি, মুখে তীব্র রাগের প্রকাশ। সে সোজা দাঁড়িয়ে গর্জনপূর্ণ কণ্ঠে বলল, কার গায়ে হাত দেওয়ার এত সাহস দেখিয়েছিস? সে আমার। চৈতি ইজ মাইন। এর ফল তুই পাবি, জাস্ট রেডি থাক। কথাটা বলে চৈতিকে নিয়ে দ্রুত লিফটে উঠে গেল। রাতুল দ্রুত লিফটের দরজা বন্ধ করে দিয়ে নিচে নামতে শুরু করল। তার চোখে তীব্র রাগ আর উত্তেজনা স্পষ্ট। চৈতি কিছু বলার আগেই রাতুল কপালে একটা চিন্তার রেখা টেনে নিল, যেন সে ভাবছিল কিভাবে এই ঘটনার পরবর্তী ধাপটি নেওয়া উচিত। চৈতি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিছুটা সংকুচিত এবং অস্বস্তি অনুভব করছিল। নিচে নামতে রাতুল দ্রুত চৈতিকে নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। বাসায় এসে শপিং ব্যাগগুলো রেখে রাতুল চৈতিকে এক পলক তাকিয়ে বলল, আমি কিছু জরুরি কাজ আছে, তোমার জন্য কিছু প্রয়োজন হলে কল করবে। তারপর দ্রুত বেরিয়ে গেল। চৈতি কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, তবে কোনো প্রশ্ন করল না। রাতুল খুব স্পিডে গাড়ি স্টার্ট দিল। ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যায় তার গোডাউনের। সেইখানে বাধা আছে শপিং থাকা সেই ছেলেটি যে চৈতিকে ছুতে চেয়েছিল। রাতুল গোডাউনের ভেতরে প্রবেশ করে, একপাশের চেয়ার টেনে তুলে সেটাতে বসে পড়ল। তার চোখে এক ধরনের অপ্রতিরোধ্য রাগ ছিল, যেন কিছু একটা পরিপূর্ণতা দাবি করছিল। ছেলেটিকে সামনে দাঁড়াতে দেখে সে দাঁতে দাঁত চেপে বলল, এই হাত দিয়ে তুই আমার চৈতিকে ছোঁয়ার সাহস দেখিয়েছিলিস না?
মেয়ে দেখলে শরীরে জ্বালা ধরে, সমস্যা নাই, আজ সব জ্বালা মিটিয়ে দিব। চৈতি একটা সদ্য ফুটে ওঠা একটি নিষ্পাপ ফুল, যার মতো সরলতা আর মাধুর্য পৃথিবীতে বিরল। আর সেই ফুলকে কলঙ্কিত করার জন্য তুই যে দুঃসাহস দেখিয়েছিস তার ফল তুই পাবেই। রাতুল গভীর রাগে বলল, মামুন, এই মামুন, এখনই ওইটা নিয়ে আয় তো। রাতুলের কড়া আওয়াজে মামুন তৎক্ষণাৎ সাড়া দিল। সে দ্রুত এক কাচের বোতল নিয়ে হাজির হলো, যার ভিতরে ছিল কিছু তরল পদার্থ। বোতলের দিকে এক ঝলক তাকিয়ে রাতুল সিটিয়ে বলল, এটা ঠিক কোন জায়গায় কাজে লাগবে? তারপর বাঁকা হেসে মামুনের দিকে তাকিয়ে বলল, এই মামুন, এসিডটা ওর পুরুষঙ্গে ঢেলে দে, দেখি কেমন জ্বালা ধরে। মামুনের পাকাপোক্ত অভিজ্ঞতা হাত সে বোতলটি নিয়ে এগিয়ে গেল। বোতলটি এগিয়ে যেতে ছেলেটি ছটফটিয়ে ওঠে। কিন্তু মামুন ছেলেটির ছটফটানি উপেক্ষা করে ছেলেটির সামনে গিয়ে বোতলের ঢাকনা খুলে তরল পদার্থটা তার প্যান্টের ভিতরে ঢেলে দেয়। মুহূর্তে ছেলেটি ছটফট করতে করতে চেয়ার সমেত পড়ে যায়। মুখটা বাঁধা ছিল, তাই সে আর্তনাদ করতে পারে না। কিন্তু একটা সময় সে নিস্তেজ হয়ে যায়। দীর্ঘদিন ধরে নারীর সঙ্গ পাওয়া কোনো পুরুষ হঠাৎ করে সেই সঙ্গ হারালে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে, ঠিক তেমনি এক বিষাদের অনুভূতি রাতুলকে আচ্ছন্ন করে ফেলেছে। শরীরটা যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব ইচ্ছেগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিতে থাকে, যেন নিজের ভেতরের সব উত্তাপকে ঠান্ডা করতে পারবে। কিন্তু মন যেন কোনোভাবে স্থির হচ্ছে না। হঠাৎ করেই সে চোখ মেলে তাকালো, চেনা আশ্রয়ের খোঁজে পা বাড়ালো মায়ের রুমের দিকে। নিজের রুমে থাকলে কোনো অঘটন ঘটে যেতে পারে, আর সেই ভয়টাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চৈতির প্রতি করা প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি কথা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। সে কোনোভাবেই ওয়াদা ভাঙবে না। মায়ের ঘরে ঢুকে ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে যেন মায়ের স্নেহের উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলল। এই শূন্য মুহূর্তেও মায়ের উপস্থিতি তার মধ্যে এক ধরনের শান্তি নিয়ে আসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে গিয়ে অজু করল, যেন সব পাপ, ক্লান্তি আর অশান্তি ধুয়ে ফেলতে পারে। ফিরে এসে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এখন একমাত্র নামাজই পারে তাকে সঠিক পথ দেখাতে। সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে সব কষ্ট, দুঃখ আর ভয় তার কাছে সমর্পণ করল। যেন এই অন্ধকারের ভেতর থেকে আলোর একটি ক্ষীণ রেখা বেরিয়ে আসে, আর সেই আলোয় তার সমস্ত গ্লানি মুছে যায়। আল্লাহ, তুমি আমার মনটাকে শান্ত করো, যেন আমি আমার প্রতিটি ওয়াদা রাখতে পারি। রাতে এই প্রার্থনার মধ্যেই হারিয়ে গেল রাতুল এক নতুন ভোরের আশায়। নামাজ শেষ করে রাতুল ধীরে ধীরে জায়নামাজ গুছিয়ে রাখল। তার চোখে এখনো ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটুখানি শান্তি নেমে এসেছে। মায়ের ঘরে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে দাঁড়ালো। জানালার পাশের চাঁদের আলো ফিকে হয়ে আসছে, ভোরের আভাস যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে। রাতুল মনে মনে ভাবল, চৈতির জন্য আমাকে আরো শক্ত হতে হবে। আমি হারতে পারি না। রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন নিজেকে পুরোপুরি প্রস্তুত করার চেষ্টা করছে। তার মন থেকে সব দুশ্চিন্তা, ভয় এবং অস্থিরতা দূর করতে একমাত্র পথ ছিল তওবাহ এবং আল্লাহর দিকে ফিরে আসা। একটু পরে রাতুল উঠে গিয়ে তবজি নিয়ে বসে পড়ল। তার ঠোঁটে ছিল জিকিরের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এক এক করে এই শব্দগুলো তার কানে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি শব্দ তার মনকে গভীর শান্তি ও শক্তির সঙ্গে ভরিয়ে দিচ্ছিল। তার ভিতর থেকে সব অশান্তি, ভীতি এবং পৃথিবীর বোঝা যেন একে একে ঝরে পড়ছিল। আল্লাহ, তুমি আমার জন্য পথ দেখাও, আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে সাহায্য করো। এই প্রার্থনাটি রাতুলের ঠোঁট থেকে বারবার উচ্চারিত হচ্ছিল। যেন তার সমস্ত কষ্ট, তিক্ততা আর সংকট আল্লাহর কাছে সমর্পণ করছে। বয়সের ভার, কষ্টের বোঝা, সবকিছু যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। তার মনে শান্তির এক নতুন প্রভাত শুরু হয়েছিল। চৈতিকে বাঁচানোর, তার সঙ্গে থাকার, তার প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি এখন তার ভেতর ছিল। জিকির শেষ হওয়ার পর রাতুল ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে এখন কোনো ভয় বা বিভ্রান্তি ছিল না। বরং তার চোখে ছিল দৃঢ় সংকল্প, অটুট আত্মবিশ্বাস। আজ থেকে নতুন পথের সূচনা, চৈতির জন্য তার সবকিছু অর্পিত। সবার আগে তাকে এখন প্রস্তুত হতে হবে। এই শান্তির মধ্যে এক গভীর শক্তির অনুভূতি ছিল, যা তাকে সঠিক পথে চালিত করবে। রাতুল জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করল। কতদিন পর সে এই তেলাওয়াত করছে তা সে নিজেও জানে না। তবে আজকের এই মুহূর্ত যেন তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছে। প্রতিটি আসমানি অক্ষর তার কানে প্রবাহিত হচ্ছিল, এবং প্রতিটি আয়াত তার মনকে গভীর শান্তি আর শক্তি দিয়ে পূর্ণ করছিল। মনে হচ্ছিল যেন তার সমস্ত শঙ্কা আর ভয় কোরআনের কথা শুনে ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটি ছিল রাতুলের আত্মার পূর্ণতা। যে শান্তির মধ্যে সে ডুবেছিল, তাতে সে বুঝতে পারছিল তার সব দুঃখ, ক্লান্তি এবং অস্থিরতা আল্লাহর কাছে সমর্পিত হয়েছে। আজকের এই তেলাওয়াত তার জন্য এক নতুন জীবন শুরু হওয়ার মুহূর্ত ছিল। পাশের রুমে চৈতি ঘুমাচ্ছে।
যদি সে দেখত তাহলে হয়তো সে ছুটে এসে তার ভালোবাসাটা গ্রহণ করে নিত। কিন্তু সে তো জানতেও পারল না। সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতে করতে কখন যে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েছিল সেটা রাতুল নিজেও জানে না। ভোরের আলো জানালা দিয়ে এসে চোখে লাগতেই তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে ধীরে ধীরে চারপাশটা দেখল এখনো সে জায়নামাজের উপরই শুয়ে আছে। শরীরের প্রতিটি অংশ যেন অবসন্ন, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। ধীরে ধীরে উঠে বসল। একবার আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আল্লাহ, আজ থেকে নতুন করে শুরু করব। জায়নামাজ থেকে উঠে ধীরে ধীরে সেটি সুন্দর করে গুছিয়ে নিল রাতুল। প্রতিটি ভাঁজে যেন ছিল তার ইবাদতের স্পর্শ, শান্তির এক অনুভূতি। যত্ন করে জায়নামাজটা ভাঁজ করে আলমারির ওয়ার্ড্রোবে রেখে দিল। সবকিছু ঠিকঠাক করার পর গভীর এক শ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়াল। মনে হলো এই ছোট্ট কাজটার মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে, যেমনটি পাওয়া যায় সবকিছু ঠিকঠাক করার পর। নিজের রুমে এসে রাতুল ধীরে ধীরে দরজাটা বন্ধ করল। রুমের ভেতরে ছড়িয়ে থাকা অগোছালো জিনিসগুলো তার চোখে পড়ল। প্রতিটা জিনিস যেন তার মনের অস্থিরতার প্রতিফলন। একটু থেমে চারপাশে তাকালো। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। ভোরের আলো রুমের ভেতরে ঢুকে চারপাশ আলোকিত করে তুলল। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার ক্লান্ত মুখে একটুখানি স্বস্তি দিল। রাতুল নিজের টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ডায়েরি খোলার জন্য হাত বাড়াল, যেখানে সে সবসময় তার অনুভূতি, পরিকল্পনা আর প্রতিজ্ঞাগুলো লিখে রাখে। আজ সে লিখবে, আমি হারব না। চৈতির জন্য, নিজের জন্য এবং আল্লাহর দেওয়া এই জীবনের জন্য আমি লড়ব। ডায়েরিতে প্রথম লাইনটি লিখেই তার মনে শক্তির নতুন ঢেউ বয়ে গেল। এখন তার সামনে একটাই লক্ষ্য, চৈতিকে আগের মতোই হাসি খুশি করে তোলা। ধীরে ধীরে ঘুম থেকে উঠল চৈতি। চোখ কচলাতে কচলাতে চারপাশে তাকালো। নরম আলোতে ভেসে আসা সকালটা যেন একটুখানি শান্তি এনে দিচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি পড়ল সামনে পড়ার টেবিলের কাছে বসে আছে রাতুল। নীরব স্থির ভঙ্গিতে ডায়েরির পাতায় কিছু লিখছে সে। মুখে গভীর মনোযোগের ছাপ, ভ্রু কুঁচকে আছে সামান্য। জানালা দিয়ে আসা সূর্যের আলো তার মুখে পড়ছে, যেন পুরো দৃশ্যটাকে আরো স্পষ্ট করে তুলছে। চৈতি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। ফ্রেশ হয়ে আসতেই চৈতি দেখল রাতুল তার দিকে তাকিয়ে আছে। চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর কণ্ঠে নরম কিন্তু কঠিন সুরে বলল, রেডি হয়ে থাকবে। আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে নিয়ে আসব। বোরকা পরে নিবা? চৈতি অবাক হয়ে জিজ্ঞাসা করল, স্কুলে বোরকা পরব? রাতুল ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ পরবা। তুমি এমপির বউ, কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে না। চৈতি কাঁধ উঁচিয়ে হাসল, ক্ষমতার অসৎ ব্যবহার করছেন এমপি আহমেদ। রাতুলের ঠোঁটে এক চিলতে হাসি খেলল, চোখে খেলা করল গভীরতা। এটা অসৎ ব্যবহার না, বরং সৎ ব্যবহার। এতদিন যা করেছি সবই ছিল অসৎ। চৈতি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, হঠাৎ এত সাধু হচ্ছেন যে? রাতুল এবার চেয়ার থেকে হেলে বসে চোখে সরল কিন্তু গভীর এক দৃঢ়তা নিয়ে বলল, এতদিন কোনো পবিত্র ফুল ছিল না, তার পবিত্র সুবাসও ছিল না, তাই সাধু হতে পারিনি। কিন্তু এখন আছে। আর সেই সুবাসকে আমি গোটা দুনিয়ার থেকে আড়াল করে রাখতে চাই। একটু থেমে গলার স্বর নরম থেকে কঠিন হয়ে উঠল, বেশি বেয়াদবি না করে যাও, বই খাতা কলম গুছিয়ে নাও। টাইম মতো স্কুলে যেতে হবে। চৈতি ধীরে ধীরে বই খাতা গুছিয়ে নিল। সবকিছু ঠিকঠাক করে রাখার পর আলমারি থেকে বোরকা বের করে পড়ল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে হিজাব বেঁধে নিল, যেন কোনো দিকেই ত্রুটি না থাকে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তার ছাপ ফুটে উঠছিল। এদিকে রাতুলও উঠে চলে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে এলো। তার চোখে মুখে ছিল একরাশ প্রশান্তি আর দায়িত্বের গাম্ভীর্য। দুজনেই নাস্তার টেবিলে গিয়ে বসল। নাস্তা করতে করতে তাদের মধ্যে অদ্ভুত এক নীরব বোঝাপড়া চলছিল। শব্দের প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাই যথেষ্ট ছিল। নাস্তা শেষ করে দুজনেই প্রস্তুত হলো রওনা দেওয়ার জন্য। গাড়ির দরজা খুলে চৈতিকে আস্তে করে বসতে সাহায্য করল রাতুল। গন্তব্য স্কুল। চৈতির জন্য নিরাপত্তা আর দায়িত্ববোধের এই ছোট ছোট মুহূর্তগুলো যেন রাতুলের ভালোবাসাকে আরো দৃঢ় করে তুলছিল। রাতুল গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। চৈতি ধীর পায়ে এসে গাড়িতে বসল, চোখে মুখে একটু গাম্ভীর্য। রাতুল চৈতির পাশে বসতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। চৈতি জানালার বাইরে তাকিয়েছিল। গাড়ি যখন ধীরে ধীরে চলতে শুরু করল তখন সে আনমনে রাস্তার দিকেই তাকিয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশের সবকিছু এক অদ্ভুত ছন্দে চলছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন থামছেই না। কি ভাবছ? রাতুলের গলা শুনে চৈতি চমকে তাকালো। কিছু না, সংক্ষিপ্ত উত্তর দিল চৈতি। সত্যি? হুমম। রাতুল এবার গভীর দৃষ্টিতে চৈতির দিকে তাকালো, যেন তার মনের ভেতরটা পড়ে নিতে চাইছে। কিছুক্ষণ চুপ থেকে হালকা শ্বাস ফেলে বলল, চৈতি, আমি জানি তুমি এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারোনি।
কিন্তু আমি তোমাকে বলছি আমি আছি, সবসময় পাশে আছি। তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। চৈতি এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। গাড়ি স্কুলের সামনে এসে থামল। চৈতি দরজা খুলে নামতে যাবে ঠিক তখনই রাতুলের চোখ পড়ল তার বোরকার হুকের দিকে। সামনের অংশটা একটু সরে গিয়ে ফর্সা ত্বক স্পষ্ট দেখা যাচ্ছে। রাতুলের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। এক ঝটকায় চৈতির হাত ধরে টেনে আবার গাড়ির ভেতরে নিয়ে এলো সে। দরজা শক্ত করে বন্ধ করে দিয়ে লক করে দিল, তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, তুমি বাইরে যাও। ড্রাইভার মাথা নাড়িয়ে দ্রুত গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করল। চৈতি কিছু বোঝার আগেই রাতুল তার দিকে ঘুরে বসল। গভীর চোখে তাকিয়ে বলল, তুমি এভাবে বাইরে যাচ্ছিলে? চৈতি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, আমি খেয়াল করিনি। রাতুল গভীর শ্বাস ফেলল, তারপর হাত বাড়িয়ে ধীরে ধীরে হুকটা বন্ধ করে দিল। স্পর্শটা খুবই হালকা, কিন্তু তাতে প্রচণ্ড যত্ন আর অধিকার লুকিয়ে ছিল। এই একটা ভুলই অনেক কিছু বদলে দিতে পারে চৈতি, গম্ভীর কণ্ঠে বলল রাতুল। চৈতি কিছু বলল না। রাতুল কয়েক সেকেন্ড ওর দিকে চেয়ে রইল, তারপর ধীর স্বরে বলল, এবার ঠিক আছে, এখন নামো। চৈতি গাড়ি থেকে নামতে গিয়ে আবার একবার রাতুলের দিকে তাকালো। তার চোখে এখনো রাগের ছাপ স্পষ্ট, কিন্তু সেই রাগের ভেতরেও যেন লুকিয়ে আছে এক অদ্ভুত ভালোবাসা, এক গভীর দায়িত্ববোধ। চৈতি ধীরে ধীরে গাড়ি থেকে নামলো আর রাতুল জানালার পাশে বসে ওকে দেখতেই থাকলো যতক্ষণ না সে স্কুলের ভেতরে ঢুকে যায়। চৈতি ধীরে ধীরে স্কুলের গেটের ভেতরে ঢুকে গেল। রাতুল জানালার পাশ থেকে একদৃষ্টিতে তাকিয়ে দেখল যতক্ষণ না সে পুরোপুরি ভিতরে চলে যায়। চোখে মুখে কঠিন ভাব, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল এক গভীর শঙ্কা। চৈতি ভেতরে ঢুকে পড়ার পরও গাড়ি ছাড়তে বলল না সে। হাতের আঙুলগুলো চেপে ধরে বসে রইল, যেন কিছু ভাবছে। কিছুক্ষণ পর গাড়ির দরজা খুলে নেমে পড়ল। পা বাড়ালো স্কুলের দিকে। স্কুলের গেটের বাইরে কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে কথা বলছে, কেউ কেউ তাদের সন্তানদের ভেতরে দিয়ে দিয়ে ফিরে যাচ্ছে। রাতুল কোনো দিকে না তাকিয়ে সোজা রিসেপশনের দিকে গেল। ডেস্কের মহিলাটি মাথা তুলে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাতুল গম্ভীর গলায় বলল, নবম শ্রেণীর ক্লাসরুম কোন দিকে? মহিলাটি একটু চমকে গেল। একজন অপরিচিত পুরুষ, মুখে মাস্ক, চোখে মুখে গম্ভীর ভাব। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, সোজা করিডোর ধরে ডান দিকে গেলে ক্লাস 9 এর ব্লক পাবেন। রাতুল মাথা সামান্য ঝাঁকিয়ে ধীর পায়ে করিডোরের দিকে এগিয়ে গেল। চারপাশের শিক্ষার্থীরা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালেও তার কঠোর উপস্থিতি দেখে কেউ কিছু বলার সাহস পেল না। চৈতি ক্লাসরুমে ঢুকে ধীরে ধীরে নিজের সিটের দিকে এগিয়ে গেল। ব্যাগ কাঁধ থেকে নামিয়ে টেবিলের ওপর রাখতেই টের পেল কেউ একজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর পরনে বোরকা। এটা বাকি সবাইয়ের জন্য বেশ অস্বাভাবিক লাগছিল। বিশেষ করে একজন ছেলে, যে কিছুটা কৌতূহলী হয়ে চৈতির দিকে এগিয়ে এলো। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। চৈতি সিটে বসতেই একজন ছেলে এগিয়ে এলো। চোখে কৌতূহল, মুখে হালকা হাসি। তুমি নতুন? চৈতি কোনো জবাব দিল না। চুপচাপ সামনে তাকিয়ে রইল। ছেলেটি একটু ঝুঁকে আবার বলল, তোমার নাম কি? তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ক্লাসরুমের দরজার সামনে থেকে ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ওর নাম দিয়ে তোমার কি কাজ? ছেলেটি চমকে উঠে পিছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে ছিল রাতুল। মুখে মাস্ক, চোখে মুখে কঠোরতা। লেখাপড়া করতে এসেছ, মন দিয়ে পড়াশোনা করো। আর ওর আশেপাশে যেন তোমায় না দেখি। রাতুলের কণ্ঠে হালকা ধমকের সুর। ছেলেটি কিছু বলার সাহস পেল না। মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল ক্লাসের অন্যদিকে। রাতুল ধীর স্বরে বলল, বের হও, কথা আছে। চৈতি দ্বিধাগ্রস্ত চোখে তাকালো, এখানে? এখন? হ্যাঁ এখনই, রাতুল বলল। চৈতি মৃদু শ্বাস ছেড়ে বেরিয়ে এলো ক্লাস থেকে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, স্কুল শেষ হওয়ার পর গেটে দাঁড়িয়ে থাকবে। আমি এসে নিয়ে যাব। চৈতি ধীর স্বরে বলল, আপনার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। রাতুল তেজি কণ্ঠে বলল, পা কেটে টুকরো টুকরো ফেলবো যদি একা বাড়ি ফের চেষ্টা করো। যাও, ক্লাস রুমে গিয়ে ক্লাস করো। কথাটা বলে চলে গেল রাতুল। রাতুলের চোখে যেন আগুনের জ্বালা ছিল। তেজি কণ্ঠে বলল, তুমি যদি একা বাড়ি যাওয়ার চেষ্টা করো, পা কেটে টুকরো টুকরো ফেলবো। যাও, এখন ক্লাস করো। কথাগুলো বলে রাতুল চলে গেল। চৈতি কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল, তারপর সে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। সামনে ইলেকশন, তাই আজ একটি গুরুত্বপূর্ণ সমাবেশ ছিল। শহর থেকে একটু দূরে সেটি আয়োজন করা হয়েছিল। রাতুল সেই সভার দিকে রওনা দিল। তবে চৈতির নিরাপত্তার কথা ভেবে সে তার কিছু লোক পাঠিয়ে দিয়েছিল স্কুলের আশেপাশে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তারা পরিস্থিতি সামলাতে পারে। সভায় পৌঁছানোর পর রাতুল দ্রুত মঞ্চে উঠল। তার চারপাশে বেশ কিছু রাজনৈতিক নেতা এবং দলের সিনিয়র নেতারা ছিলেন। আলো ঝলমলে মঞ্চ, উজ্জ্বল পরিবেশে সবার মুখে নির্বাচনী উত্তেজনা ছিল।
তবে রাতুলের চোখের মধ্যে এক ধরনের গভীর চিন্তা ছিল। সভার আলোচনায় তার মন পুরোপুরি ছিল না, কারণ তার মাথায় ছিল চৈতি এবং তার নিরাপত্তা। নেতারা একে একে উঠে বক্তৃতা দিতে শুরু করলেন, নির্বাচনী কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। একজন নেতার মুখে কথা শুনে অন্য একজন প্রতিবাদ জানাচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল, তবে রাতুলের মন সব সময়ই অন্য জায়গায় ছিল। দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা তার জন্য গুরুত্বপূর্ণ হলেও চৈতির নিরাপত্তা ছিল তার সবচেয়ে বড় চিন্তা। যতক্ষণ সভার আলোচনা চলছিল রাতুলের চোখ কখনোই মঞ্চ থেকে সরে যাচ্ছিল না, তবে মনে মনে সে বারবার চেক করছিল চৈতির আশেপাশে থাকা লোকদের। তার মাথায় একটাই চিন্তা, সবকিছু ঠিকঠাক চলছে তো? বক্তাদের মধ্যে একজন দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে বলছিলেন, তবে রাতুলের মন তখনও স্থির ছিল না। তার মনে ঘুরপাক খাচ্ছিল নির্বাচনী প্রতিযোগিতা, মানুষের প্রতিক্রিয়া এবং যেকোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আলোচনার এক পর্যায়ে হঠাৎ করে হাঙ্গামা শুরু হয়। মঞ্চের পেছনে থেকে অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল, যা তৎক্ষণাৎ বাড়তে থাকে। বক্তৃতা দিতে থাকা নেতা মুহূর্তের মধ্যে থেমে যান এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো সমাবেশে। কিছু নেতা বিস্মিতভাবে মঞ্চে দাঁড়িয়ে থাকেন আর কিছু নেতা দ্রুত নিচে চলে যান পরিস্থিতি সামলানোর জন্য। রাতুলের চোখে তীব্র আগ্রহ ও উদ্বেগের ছাপ ছিল। তার শঙ্কা সত্যি হয়ে দাঁড়ালো। পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। সভায় উপস্থিত কিছু যুবক আচমকা তর্কাতর্কি শুরু করে দেয়, কিছুক্ষণ পর তারা ধাক্কাধাক্কি করতে থাকে। মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, একে অপরকে ধাক্কা দিয়ে দিশেহারা করতে থাকে। রাতুল অপ্রতিরোধ্য এক কণ্ঠে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, সবাই থামো, শান্ত হও, কিন্তু তার কণ্ঠেও যেন এক ধরনের কষ্ট ও রাগ ছিল। মঞ্চে তার উপস্থিতি শক্তিশালী হলেও তার মন তখন অন্য জায়গায়। এটা কেবল হাঙ্গামাই নয়, কিছু বড় ঘটনা ঘটতে চলেছে সে জানত। তার লোকজন সভাস্থলে দ্রুত প্রবেশ করতে শুরু করে। রাতুল তাদের উদ্দেশ্য করে বলল, সবাই বাইরে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এই জায়গাটা আমাদের রাখা দরকার। এই পরিস্থিতিতে রাতুল জানত চৈতির নিরাপত্তা নিয়ে তার চিন্তা আরও বাড়ছে। সভার বাইরে কিছু পরিস্থিতি তৈরি হতে পারে এবং তাকে নিশ্চিত করতে হবে যে তার লোকেরা সবকিছু ঠিকঠাক সামলে নিচ্ছে। সভার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাতুল এক মুহূর্তও বিশ্রাম নিল না, বরং তার দৃষ্টি পুরোটা কন্ট্রোল করার দিকে আর সেই সঙ্গে চৈতির নিরাপত্তা ও সভার পরিস্থিতি পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করছিল। হাঙ্গামার মাঝেও রাতুল নিজের মনোযোগ হারালো না। তার চোখ মুহূর্তে সমাবেশের ভেতরে ছড়িয়ে গেল, যেন সবার প্রতিটি আন্দোলন এবং শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। তার লোকজন বাইরে গেটের দিকে ছুটে গেল, পরিস্থিতি সামলানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে শুরু করল। রাতুল জানত একটি ভুল পদক্ষেপ পুরো সমাবেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং এই মুহূর্তে তা গ্রহণযোগ্য নয়। চিত্রপটে আরও কিছু উত্তেজিত বক্তা মঞ্চ থেকে নেমে আসতে শুরু করল। নেতাকর্মী সবাই যেন বিশৃঙ্খলার মধ্যে চলে গেল। রাতুল তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করছিল। সে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে জমে থাকা উত্তেজনা যেন বারবার প্রকাশ পাচ্ছিল। সদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার লোকেরা উঠে দাঁড়ালো। কয়েকজন বড় নেতা দ্রুত সভার মাঝখানে এসে কিছু নির্দেশনা দিল আর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে শুরু করল। কিন্তু রাতুলের মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ তাকে মনে হচ্ছিল এই বিশৃঙ্খল পরিবেশের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। সভা আবার শুরু হলেও রাতুলের মন একটুও শান্ত হয়নি। সে জানত রাজনৈতিক চাপের এই সময়ই এমন পরিস্থিতি ঘটানো খুবই সহজ। তার হাতে এখন সময় নেই, তাকে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতির মাঝে হঠাৎ করেই রাতুলের ফোন বেজে উঠল। ফোনটি রিসিভ করার সাথে সাথে তার কানে পৌঁছালো ভয়ের খবর, চৈতির স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে। মুহূর্তে তার মাথায় যেন বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। কিছুই বুঝতে পারছিল না কি করবে, কোন দিকে সামলাবে। তার এক পায়ের নিচে মাটি সরে গেল। এই মুহূর্তে তার সামনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, একদিকে ছিল এই উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে ছিল চৈতির নিরাপত্তা। রাতুল দ্রুত চিন্তা করতে শুরু করল, তার লোকদেরকে কোথায় পাঠাবে, কিভাবে পরিস্থিতি সামলাবে। এর মাঝেই তার মনের ভেতরে অন্য কিছু ছিল, চৈতির নিরাপত্তা, তার প্রতি দায়িত্ববোধ। সেই দায়িত্ব যেন এখন আরো বড় হয়ে উঠছিল। কি করব? কোথায় যাব? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছিল। চলবে